Hello dear students, welcome to my channel and my classes. আমার চ্যানেলে এবং আমার ক্লাসে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন, শুনতে এবং দেখতে পাচ্ছেন। আজকে আরো একটি বাংলা ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া। অবশ্যই আমরা যে ক্লাসটির উপরে কাজ করব আজকে সেটি বাংলা এসএলএসটির উপর কাজ করব। সকলকে আহ নতুনদের পুরনোদের যারা নতুন দেখছেন যারা পুরনো দেখছেন তাদের সকলকে আমাদের ক্লাসে কিন্তু অনেক অনেক ওয়েলকাম। যাই হোক, আমি আমার পেনটা হারিয়ে ফেলেছিলাম, পেয়েছি এতক্ষণ ধরে সেটা খুঁজছিলাম। তো সকলকে ওয়েলকাম আমাদের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টার উপর প্রিপারেশন করব সেটা হচ্ছে যে 2025-এর এসএলএসটি বিষয়ের উপরে, যেখানে আমাদের সামনে একটি পরীক্ষা রয়েছে, যে যারা টিজিটি এবং পিজিটি লেভেলে পরীক্ষা দিচ্ছেন তাদের প্রত্যেকের জন্য ক্লাসেস গুলো উপযোগী। অবশ্যই আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলা সিলেবাস সম্পর্কে যারা নবম দশম দেবেন তাদের সাথে সাহিত্য ইনক্লুড রয়েছে, তাদের একাদশ দ্বাদশের বই পাঠ্য হিসাবে নেই, কিন্তু যারা পিজিটি লেভেলে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেকটা বই পড়তে হচ্ছে, কিন্তু সেখানে সাহিত্যের ইতিহাস অংশ হিসাবে নেওয়া হয়নি। ঠিক আছে? তো এই বিষয়গুলো ছাড়াও যেটা বলবো আজকে, আমরা মূলত ভাবে টিজিটি এবং পিজিটি লেভেলের নবম শ্রেণীকে ফোকাস করে, টিজিটি পিজিটি লেভেল এই জন্যই বলছি কারণ কি দুটো জায়গাতে আপনার কাজে লাগবে এই ক্লাসেস গুলো। আজকে নবম শ্রেণীর একটি কিন্তু আমরা ক্লাস করাবো। আগে আমি আমার সম্পর্কে একটু পরিচিতি দিয়ে নিই। আমি নন্দিতা ঘোষ। আমি সাধারণতভাবে আপনাদের বাংলা এবং সিডিপি সাবজেক্টে পড়িয়ে থাকি। সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, এবং বেঙ্গলি আপনারা সকলেই জানেন। আমরা সাধারণতভাবে বেঙ্গলি গ্রামার অর্থাৎ বাংলা গ্রামার, বাংলা এসএলএসটির জন্য 2025-এর একটি প্রিপারেশনের বিষয়পত্রের উপরে কাজ করছি, এবং তার সাথে সাথে সিডিপির আপার প্রাইমারি, বা আপনি যদি সিটেট এর ক্যান্ডিডেট হন, বা আপনি যদি ডব্লিউবি টেট এর ক্যান্ডিডেট হন, হোয়াট এভার, যে কোনো জায়গার আপনি ক্যান্ডিডেট হতে পারেন, টিচিং অ্যাপটিটিউড বাইরের কোনো স্টেটের পরীক্ষা দিতে পারেন, সে প্রত্যেকটার জন্য আপনার ক্লাসেস গুলো কিন্তু উপযোগী। অর্থাৎ সিডিপি ক্লাসটার কথা বলছি। যদি বলেন বাংলা এসএলএসটি ক্লাস, সেটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা বাংলা ভার্সনে বাংলার জন্য পরীক্ষা দেবেন, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য ক্লাসেস গুলো উপযোগী। ঠিক আছে? এবং যদি বলেন গ্রামারের কথা অর্থাৎ বাংলা ব্যাকরণের কথা, সেটা আপনি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় পরীক্ষা দিন না কেন, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দেশীয় স্তরে যে কোনো জায়গায় বাংলা পরীক্ষা দেবেন না কেন, সেই প্রত্যেকটা জায়গায় সেই ক্লাসেস গুলো আপনাদের জন্য উপযোগী। আশা করছি আমি বোঝাতে পারলাম বিষয়টা, যে আমরা কিভাবে কাজ করতে চলেছি। তার জন্য আমার চ্যানেল অর্থাৎ বি অরসেল বাই নন্দিতা ঘোষের চ্যানেলে আপনাদের তিনটে প্লেলিস্ট তৈরি করা হয়েছে। একটি বাংলা গ্রামারের প্লেলিস্ট, একটি এসএলএসটি প্লেলিস্ট, এবং আরেকটি হচ্ছে সিডিপি প্লেলিস্ট। এই তিনটি বিষয় কিভাবে কাজ করবে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা এসএলএসটি বিষয়টাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের বলি। প্রথমত জানিয়ে দিই, এটা আমাদের 9 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 8টি ক্লাসেস আমরা করেছি। এর মাধ্যমে আমরা এসএলএসটির বিভিন্ন টপিককে আলোচনা করার চেষ্টা করেছি, এবং একটা এক্সাম প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এখানে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটি গল্পকে, প্রত্যেকটি কবিতাকে হাতে ধরে এবং প্রবন্ধকে আমরা হাতে ধরে পড়ার চেষ্টা করছি, এবং সেই নিখুঁত বিষয়গুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। কারণ আমরা সহজ জিনিসকে ইগনোর করে যাই, সহজ জিনিস মনে হয় আমরা খুব সহজে আত্মস্থ করতে পারবো, কিন্তু আমাদের দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে, পরীক্ষা আমাদের এগিয়ে আসছে, সেহেতু প্রিপারেশনটা যেন আপনারা ধরে রাখতে পারেন, এবং আপনারা নিজেদের পড়ার ঊর্ধ্বে গিয়েও আরো কোথাও যেন নিজেদের কন্টিনিউটিটাকে কন্টিনিউ করতে পারেন। মানে আপনি যে পড়াটা পড়েছেন সেটা আরো একবার রিভাইজ, বা কোথাও গিয়ে আপনি যে পড়াটাকে শুরু করতে চাইছেন, ভাবছেন যে টেক্সট বুক পড়তে অনেকটা সময় লাগছে, সেখানে আপনি মোবাইলে বা আপনার নির্দিষ্ট গ্যাজেটে যেটা আপনার কাছে রয়েছে তার সাহায্যে আপনি ক্লাসেস গুলো দেখতে পারেন। ঠিক আছে? এখানে আজকে আমরা যে ক্লাসেসটা করাবো আপনাদের বলে দিই, নবম শ্রেণীর প্রথম ভাষার কিছু পাঠ আমি অলরেডি আপনাদের করিয়েছি, শেষের দিকে প্রায় পথে প্রবাসী অব্দি আপনাদের শেষ পর্যন্ত হয়েছে, এবং আজকে আমরা কিন্তু নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার একটি পাঠকে পড়বো, দুটি পাঠকে করবো, দুটোই কবিতা করব। এবং মনে রাখবেন এটি দুটি আপনাদের পড়তে হবে, অর্থাৎ প্রথম ভাষা আপনাকে পড়তে হবে, দ্বিতীয় ভাষাও পড়তে হবে। এবং তেমনই ভাবে দশম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা আপনাকে পড়তে হবে এবং দ্বিতীয় ভাষা আপনাকে পড়তে হবে। কিছুদিনের মধ্যে আমরা সেটার দিকেও চলে যাব। ঠিক আছে? তো 60 দিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয়কে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং একটু রসবিচারের মাধ্যমে কে লিখছেন সেগুলোকে মনে করছি, এবং অন্তর্নিহিত কি তথ্য রয়েছে সেগুলোকে দেখার মাধ্যমে আমরা প্রত্যেকটা টেক্সটের সাথে নিজেদেরকে পরিচয় বর্তমান রাখছি, এবং সেটা যাতে কন্টিনিউয়াস চলে তার মাধ্যমে চলছে। অবশ্যই ক্লাসেস গুলো যাদের ভালো লাগবে বা যাদের কাজে লাগবে, চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে, যদি প্রয়োজনে আপনাদের কাজে লেগে থাকে তাহলে। ঠিক আছে? তো শুরু করা যাক আজকে ক্লাস। অনেকটা কথা বললাম, কারণ প্রত্যেকদিনই বুঝিয়ে দেওয়া আপনাদের
উচিত বলে আমার মনে হয়। যারা নতুন আসছেন তারা যেন একেবারে শুরু থেকে শুরু করতে পারেন তার জন্য। অবশ্যই প্রথমের ক্লাসেসগুলো দেখে শেষ করবেন প্রত্যেকটা। আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের কাছে, অবশ্যই আপনাদের কাজে লাগবে, আমি এইটুকুনি এসিওর করতে পারি। আরেকটা যেটা বলে দেওয়ার বিষয়, আপনাদের এখানে প্রত্যেক দিনই ক্লাস হয়, অর্থাৎ সপ্তাহে আমরা 6 দিন ক্লাস নিয়ে থাকি, অর্থাৎ 6 days ক্লাস নিয়ে থাকি। দুপুর 2টোর সময়, অর্থাৎ 2টো PM এর সময় রেকর্ডেড ভার্সনে আপনাদের কিন্তু ক্লাসগুলো আপলোড করা হয়। এই 6 দিনের মধ্যে 4 দিন আপনাকে বাংলা করানো হয়ে থাকে এবং 2 দিন আপনাকে সিডিপি করানো হয়ে থাকে। এবং বলে রাখি, এর মধ্যে রবিবার দিন আমরা ক্লাসটা নিই না। চেষ্টা করা হয় যে মাঝে মাঝে এক্সাম সেট আপনাদের জন্য প্রোভাইড করা। সারা সপ্তাহ জুড়ে আমরা যেটুকুনি করাবো তার একটা এক্সাম সেট আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন কতটা ইভ্যালুয়েট হচ্ছে। এছাড়াও আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, আপনারা সেটাতেও ফলো করতে পারেন এবং নিজেদেরকে আরো বেশি পড়াশোনার মধ্যে রাখতে পারেন এখনকার দিনে দাঁড়িয়ে, কারণ এখনকার প্রত্যেক মুহূর্ত আপনার কাছে ইম্পর্টেন্ট। অনেকটা কথা বললাম, আহ আপনারা এই কথাগুলোকে স্কিপ করে আগে ক্লাসটা করে নেবেন, তারপর একটু কথাগুলোকে শুনবেন। অনেকটা পরে বলা হলো বিষয়গুলোকে, কিন্তু আপনারা করতে পারেন সেটা, ঠিক আছে? আমি প্রত্যেক ক্লাসেই বলে থাকি এই কথাগুলো। অবশ্যই আমরা এবার একটু ক্লাসে প্রবেশ করব। যেই দুটো টপিক আমরা আজকে পড়বো নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার, অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাষা রয়েছে, বাংলা ভাষা হিসাবে রয়েছে, তাদের জন্য এই বইটি নির্ধারিত থাকে। তো এখানে আমরা দুটো কবিতা আজকে দেখার চেষ্টা করব। জ্যোতি এবং নগরলক্ষ্মী দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নগরলক্ষ্মী কবিতাটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং জ্যোতি কবিতাটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে যে দুটো বিষয় আপনাকে মনে রাখতে হবে, প্রথমেই দুটো কবিতাই প্রথমত একই লেখকের লেখা। যদি বলেন রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার কিছু জানার আছে বা জানতে চাইছেন আপনি, আমি সেক্ষেত্রে বলবো রবীন্দ্রনাথ আপনাদের সাহিত্যের ইতিহাসে পাঠ্য হিসাবে রয়েছে। তো সেখানে বিষয়টাকে অনেক বৃহৎ করে পড়ুন এবং পড়ার চেষ্টা করুন আমার মতানুসারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আপনি টেক্সট পড়ছেন সেখানে আপনি চেষ্টা করবেন কবির সম্পর্কে যতটা কম জানা যায় চেষ্টা করবেন, আপনার যে নির্দিষ্ট টেক্সট রয়েছে তার সম্পর্কে বেশি ওয়াকিবহল থাকতে, তার সম্পর্কে যে সকল প্রশ্ন রয়েছে বা যে সকল তথ্য আপনি নিতে চাইছেন যেটা পরীক্ষা উপযোগী সেইটুকুনি আপনি করবেন। যতটুকু প্রয়োজন আমরা কিন্তু ততটুকু করিয়ে থাকি, তার ঊর্ধ্বে গিয়ে আপনি এখন সময় নষ্ট করবেন না, কারণ আপনার হাতে এতটা সময় নেই। যখন সাহিত্য ইতিহাস পড়বেন, রবীন্দ্রনাথের একটা পুরো পেজ আপনার আধুনিক জগৎ থেকে কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে? তো সেই জায়গাটাকে আমরা স্কিপ করে যাব, শুধুমাত্র পাঠ করব। পাঠে অন্তর্নিহিত বিষয় কি উঠে আসছে সেটা বোঝার চেষ্টা করব, কিছু অর্থ বিচার করার চেষ্টা করব এবং তার সাথে সাথে কোনগুলো আমাদের মনে রাখতে হবে মনে রাখবেন। যে কোনো তথ্যই, সেটা গল্পের ক্ষেত্রে হোক না কেন বা কবিতার ক্ষেত্রে হোক না কেন, আপনি যদি সূত্র আকারে বা পাঠ্যের আকারে মনে না রাখেন, বিষয়বস্তু কি ঘটেছে সেই আধারে মনে রাখেন, তাহলে বিষয়টা আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। ছোট্ট দুটো পাঠ্য, চলে যায় সরাসরি আমাদের টপিকে। যদি কারোর দেখতে অসুবিধা হয়, যারা স্পেশাল অ্যাসপিরেন্টস রয়েছেন তাদের প্রত্যেকে বলবো, বা কারোর যদি অবশ্যই এইটুকুনি পেজের মধ্যে দেখতে অনেকের অসুবিধা হবে, চেষ্টা করবেন যে আমাদের যে মোবাইল স্ক্রিন রয়েছে সেটাকে একটু জুম করে নেওয়ার। আপনাদের সেরকম কোয়ালিটি দেওয়া হয় যেখানে দাঁড়িয়ে আপনারা এইটি জুম করলে ফেটে যাবে না। এবং যদি দেখেন যে ফেটে যাচ্ছে, দেখবেন সেটিংস এ গিয়ে আপনাদের একটা সেটিংস এর আমাদের যাতে সঠিক পরিমাণে আপনি দেখতে পারেন ছবিটা, সেই একটা রেজলিউশন সেট করা থাকে, আপনি সেটা কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে? 420-তে থাকে, সেটা 720-তে করে নেবেন, ঠিক আছে? আশা করছি এই অবধি সকলে ক্লিয়ার। আমরা যে কবিতাটি পড়ছি সেটি জ্যোতি কবিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আগের দিন যেটা আমরা পড়েছিলাম সেটা মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরবাহুর প্রতি হচ্ছে গিয়ে রাবণ, এই কবিতাটিকে পড়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন আশা করছি। একটু চলে আসি, কি লিখছেন কবি দেখো। জ্যোতি কবিতা, জ্যোতি কথার অর্থ মূলত ভাবে যে কোনো ধরনের আলোকে বোঝাতে পারি। মূলত ভাবে জ্যোতি বলতে আমরা একটা পজিটিভিটির ইঙ্গিত পাই, সবসময় মনে রাখবেন। মানে এমন কোনো জিনিস যেখানে দেখবেন জ্ঞানের জ্যোতি কথাটা আমরা খুব ব্যবহার করি। এই জ্ঞানের জ্যোতি মানে এমন আলোর আভা, সেই প্রদীপের আলো যেখানে দাঁড়িয়ে আপনার অন্ধকার দূরীভূত হয়। অবশ্যই সব প্রদীপের আলোতেই অন্ধকার দূরীভূত হয়, কিন্তু জ্যোতি হচ্ছে এমন একটা জিনিস যেখানে দাঁড়িয়ে ঘুটঘুটে অন্ধকার রয়েছে, বা সেটা জ্ঞানের অন্ধকার হতে পারে, সেটা মানবিকতার অন্ধকার হতে পারে, বা মানসিকতার অন্ধকার, বা সামাজিক দিক থেকে আপনার জীবনে অন্ধকার হতে পারে, বা আপনি ব্যক্তিত্বটাই অন্ধকারে হয়তো ডুবে রয়েছেন, সেখানে ছোট্ট একটা আলোর ফুলকি হচ্ছে আপনার কাছে জ্যোতি হিসেবে প্রতিফলিত হয়েছে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবসময় চিরন্তনের কথা বলে। চিরন্তনের কথা অর্থ কি? মানে আপনি যখন দেখছেন প্রত্যেকটা বিষয়কে, দেখবেন যে পজিটিভিটি ওয়েতে উনি প্রত্যেকটা জিনিসকে দেখার চেষ্টা করেছেন এবং নিরন্তন দৃষ্টিতে দেখার চেষ্টা করেছেন, যেখানে কোনো অসীমের বেড়ার সাথে তার যোগাযোগ রয়েছে, প্রকৃতির সাথে যোগাযোগ রয়েছে, পজিটিভিটির সাথে যোগাযোগ রয়েছে। হিতের পক্ষে তিনি সারা জীবন কাজ করেছেন। তিনি সবসময় বলেছেন যে আমরা ভাঙার উপর নয়, গড়ার উপর কিন্তু জোর দেবো। সেরকমই একটা কবিতা আপনাদের সামনে কিন্তু তুলে আনা হয়েছে। জ্যোতি সেরকমই একটা কবিতা। কি বলছে দেখুন, কি বলছে আমি একটু দেখবো। ভেঙেছে দুবার,
এসেছো জ্যোতির্ময়, ভেঙেছে দুয়ার, দুয়ার কথার অর্থ দরজা, এবং এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। যে জ্যোতি এসেছে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তারই জয় হোক সে কথাটি কবি ব্যক্ত করছেন। তিমির বিদার উধার অভ্যুদয়, তিমির কথার অন্ধ আমরা মূলত ভাবে অন্ধকার রাত্রিকে বুঝে থাকি বা অন্ধকার ভেদ করে যা কিছু প্রবেশ করবে তার অর্থে ব্যবহার করে থাকবো। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে প্রভাত অর্থে ব্যবহৃত হচ্ছে। নবীন আশার খড়গ তোমার হাতে, নবীন আশা বলতে নতুন কোনো এক্সপেকটেশন বা নতুন কোনো থিঙ্কিং, নতুন কোনো উন্নত দৃষ্টিভঙ্গির আশা তিনি এখানে দেখতে পাচ্ছেন। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাটে, যা কিছু জীর্ণ ছিল, যা কিছু শীর্ণ ছিল, যা কিছু পুরাতন ছিল, যা নবীনকে ঢেকে রাখতে চেয়েছে, আচ্ছন্ন করে রাখতে চেয়েছে, সেখান থেকে কি চাইছে সেটা তুমি ভেদ করে নিজে উদ্বুদ্ধ হও, এইটুকুনি জ্যোতিকে বলছে। তুমি জ্যোতির্ময়, তুমি উদ্বুদ্ধ হও, তুমি প্রকাশিত হও, তুমি আমাদের সামনে এসো, তুমি জয়কে অভ্যুত্থান জানাও বা তুমি নতুনকে স্বাগত জানাও। এরকম একটা বিষয়ভঙ্গিকে প্রকাশ করছে। কিভাবে করবে? পুরনোকে সরিয়ে দিয়ে, ছিন্ন ছিন্ন বস্ত্রাদিকে সরিয়ে দিয়ে আমরা যখন নতুন কাপড় পরি, ব্যাপারটা হচ্ছে কি সে ঠিক সেরকম আমাদের জীবনে এরকম কিন্তু প্রচুর পর্যায়ে দেখা যায়, যেগুলো আমরা গড়ধরা জীবনে অনেক বছর থেকে চলে আসছে, এরকম একটা জীবনকে সঙ্গে করে রেখেছি। তাহলে কি জীবন শেষ করে নতুন করে শুরু করব? না, নতুন ভঙ্গিতে, নতুন ভাবে, নতুন ভাবনার সাথে শুরু করব। সেটাই হচ্ছে গিয়ে জ্যোতির উন্মোচন আমাদের জীবনে। কি বলছে দেখো তারপর, বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্মল, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছে রুদ্র সাজে, তোমারই দুঃখের পথে তোমার তুর্য বাজে। তুর্য কথার অর্থ এক ধরনের শিঙা বলতে পারেন, যেখানে দাঁড়িয়ে আমি ঠিক বলতে পারবো না আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা, কারণ এখানে একটা জায়গায় ফটো থাকে। তো সেটাকে আমরা যুদ্ধের কিন্তু যুদ্ধের বাদ্য বলতে পারেন, ঠিক আছে। অরুণ বহ্নি কথার অর্থ, অরুণ কথার অর্থ আপনারা সকলেই জানেন যে সূর্য। জ্বালাও চিত্ত মাঝে, চিত্ত অর্থাৎ হচ্ছে গিয়ে মনকে বোঝানো হয়েছে। মৃত্যুর হোক লয় তোমারই হোক জয়, মৃত্যুর জয় না হোক, জয় হোক কার? যিনি জ্যোতির্ময় ভঙ্গিতে এসেছেন, যিনি অগ্নিবহ্নি নিয়ে এসেছেন, যিনি জীবনের নতুনতার সুরকে গাইতে চাইছেন, যে জীবনের জীর্ণতা শীর্ণতাকে সরিয়ে নতুন কিছু সন্ধান করতে চাইছেন, কবি চাইছেন তারই কেবল জয় হোক, বাদবাকি কারো জয় না হোক। এই হচ্ছে গিয়ে মূলত ভাবে কবিতার দৃষ্টিভঙ্গি। এইটুকুনি ছিল একটি কবিতা। এবং লয় কথার অর্থ ধ্বংস বা বিনাশ অর্থে প্রকাশিত হয়েছে এখানে। একেবারে শেষে দেখো মৃত্যুর হয়ে লয়, আহ বিনাশ অর্থে এখানে প্রকাশিত হয়েছে। এখানে মৃত্যু বলতে একটি আয়রনিক ভঙ্গিতে প্রকাশিত হয়েছে। মৃত্যু বলতে তথাকথিত ভাবে যে জীব সত্তার মৃত্যু বা কিছু এরকম নয়, এমন কিছু সত্তা অর্থাৎ এমন কিছু মনের বৃত্তি যা কিছু আমাদের জীর্ণ শীর্ণতার সাথে যুক্ত রাখে, যা কিছু আমাদের এগোতে দেয় না, যা কিছু আমাদের জীবনে অন্ধকারকে রেখে দিয়েছে, সেই সকল মৃত্যু কিন্তু মৃত্যু হতে বলেছে। এবং সেই মৃত্যু তথাকথিত ভাবে লয় হতে বলেছে। মানে তথাকথিত ভাবে তার মৃত্যুর মাধ্যমে মানব জীবনের যে মৃত্যু বা জীবন সত্তার যে মৃত্যু সেটা কখনো না হোক, তাই মৃত্যুর বিনাশ হওয়ার কথা তিনি কিন্তু এখানে বলেছেন। মূলত ভাবে কবি এখানে জীবনের জয়গানকে রচনা করেছেন এবং জীবনের জয়গানকে প্রস্ফুটিত করার চেষ্টা করেছেন। আমাদের জীবনে বহু সমস্যা থাকে, বহু সম্যক ধারণা থাকে, যেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে এইবার এখানেই ইতি হোক, আর কিছু নেই জীবনে, জীবন হয়তো এখানেই শেষ। কিন্তু তিনি বলছেন যখনই আমাদের জীবনে এরকম কিছু আসবে, আমরা সব সময় কি করব বলতো, সেই তো ঘন অন্ধকার বা তিমির অন্ধকারকে কেটে দিয়ে, কুঠারাঘাতে কেটে দিয়ে আমরা কিন্তু সেখান থেকে বেরোবো, নতুন জ্যোতির মাধ্যমে বেরোবো, যে জ্যোতি আমাদের জীবনকে নতুন ভাবে কিন্তু আলোকিত করবে, আমাদের চারপাশকে, আমাদের জনজীবনকে আলোকিত করবে। আশা করছি বোঝাতে পারলাম। একদম ছোট্ট একটা বিষয়, লাইনগুলো গল্পাকারে মনে রাখবে। কিভাবে বলছে যে ভেঙেছে দুয়ার এসেছো এসো জ্যোতির্ময়, এভাবে অভ্যর্থনা জানাচ্ছে কাকে? জ্যোতির্ময়কে অভ্যর্থনা জানাচ্ছে। জ্যোতির্ময়কে এখানে সেই নতুন আশার আলো বা আমাদের সেই আশার জ্যোতিকে বোঝানো হচ্ছে, যা আমাদের জীবনকে নতুন করে সাজাবে এবং জীর্ণ শীর্ণতাকে আমাদের জীবন থেকে দূর করতে পারে। আর মৃত্যু অর্থে কখনোই তথাকথিত ভাবে শারীরিক যে মৃত্যু সেই অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হয়নি, এটা মনে রাখতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটি কিন্তু গীতিবিতান নামে একটি গান, কাব্যগ্রন্থে থেকে নেওয়া কিন্তু একটি গান, এটা মনে রাখবে। অনেক জায়গায় গীতালি কাব্যগ্রন্থের কথা কিন্তু তোমরা পাবে, অর্থাৎ এখানকার যদি উৎস সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হয়। তো এই বিষয়গুলো যদি কাব্যগ্রন্থের মধ্যে থেকে তুমি মনে রাখবে। এছাড়া যেটা মনে রাখবে, আমি এটা পেয়েছিলাম এক জায়গায়, এটি কিন্তু এলাহাবাদে বসে তিনি লিখছেন, অর্থাৎ এলাহাবাদের নামে আমরা একটা জায়গা পেয়েছি, সেখানে বসে লিখছেন। এবং এটি কিন্তু আশ্বিন মাসে তিনি লিখছেন। কত সালে বলতো? 1321, 30শে আশ্বিন তিনি কিন্তু লিখছেন এটি, ঠিক আছে।
এলাহাবাদে আশ্বিন মাসে 1321 আশ্বিন কিন্তু তিনি লেখালেখি করছেন, এবং অনেক জায়গায় লেখা হয়ে থাকে উৎস হিসাবে গীতালিকে, কিন্তু মূলত ভাবে এটি কিন্তু একটি গান, যেটি কিন্তু গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, তো এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতি কবিতা। তার পরবর্তী কবিতাটা আমরা চলে যাব, সেখানেও একটি নগর রক্ষীর কথা বলা হয়েছে, নগর লক্ষ্মীর কথা বলা হয়েছে। এবারে এটাও কবি লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। একটু প্রেক্ষাপটটা বুঝিয়ে দিই যে কিরকম ভাবে আমরা এটাকে পাবো। মূলত ভাবে যেহেতু আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় আমাদের আলোর সুর দেখিয়েছেন, আমি একটু আগে বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর অলওয়েজ পজিটিভ দিককে দেখার চেষ্টা করেছেন। তিনি যখন আমাদের যখন হচ্ছে গিয়ে সুতি বস্ত্রর যে আন্দোলনটা হয়েছিল, বা আমাদের ইংরেজদের বস্ত্রের যখন পুড়িয়ে ফেলা হচ্ছিল, তখন এরকম তিনি বলেছিলেন যে অনেকে তার জন্য রবীন্দ্রনাথকে ইংরেজ ভাষা বলা হয়ে থাকে বা বলেন তিনি, আহ বলতেন। কিন্তু তথাকথিতভাবে বিষয়টা সেরকম না। আমি একটু আলোচনার মধ্যে যাচ্ছি, তাহলে আপনি রবীন্দ্রনাথের প্রেক্ষাপট বুঝতে পারবেন। অনেকে আছেন যারা পাসের স্টুডেন্ট, যারা টিজিটি তে বসবেন, তারা অতটা সাহিত্যকে অতটা আহ গভীরতার সাথে দেখেন না, হয়তো প্রেক্ষাপটটা বুঝলে আপনার বিষয়বস্তু বুঝতে অনেকটা ইজি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সমস্ত জিনিসকে, দেশীয় জিনিসকে একসেপ্টেন্সের কথা সকলে বলছেন, তখন তিনি কিন্তু বলছেন যে দেশীয় জিনিসকে আপনি নিচ্ছেন সমস্ত কিছু খুব ভালো কথা, সুতির জিনিসকে আপনারা নিচ্ছেন খুব ভালো কথা, কিন্তু তার মানে এটা নয় যেটা আমাদের কাছে রয়েছে, যেটা সাধারণ বস্ত্রাদি ইংরেজ মেশিন নির্মিত বা কল নির্মিত যেগুলো আছে, সেগুলো আপনাকে পুড়িয়ে দিতে হবে। তিনি এই জন্যই বলছিলেন যে তার কারণ হচ্ছে তিনি কখনোই ভাঙার দিকে মন দিতে চাননি, তিনি সবসময় গড়ার দিকে মন দিতে, যেটা ভাঙার সেটা এমনি ভেঙে যাবে, তার জন্য আপনাকে নিজের শক্তিকে ক্ষয় করার প্রয়োজন নেই। সবসময় মনে রাখবেন, জীবনে যে কোনো পর্যায়ে গিয়ে আপনি এই বিষয়টাকে মাথায় রাখবেন। কোনো জিনিস যদি ভাঙার হয়, যেমন গড়ার হয় সেটা যেমন এমনি গড়ে, ঠিক তেমনই ভাবে কোনো জিনিস যদি ভাঙার হয় এমনি কিন্তু ভেঙে যায়। এটা জীবনের পর্বের একটা নিয়ম। একটা জিনিসের যেরকম শুরু থাকে, একটা জিনিসের সেরকম শেষও থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা জীবের ক্ষেত্রে হোক, জড়ের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে। কিন্তু সেই ভাঙার উপর আপনি জোর দেবেন না, ঠিক আছে? ভাঙাটা তো খুব সহজ একটা বিষয়বস্তু। আপনি চাইলেও ভেঙে যেতে পারে, না চাইলেও ভেঙে যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে মনে রাখবেন, জীবন পর্বে সবসময় আমরা করার দিকে নজর দেব। যা কিছু ভাঙছে ভাঙুক না, নিজের মতো করে সৃষ্টি হয়েছে, নিজের মতো করে ভাঙুক, কিন্তু আপনার নজর সবসময় কোনো একটা জিনিস গড়ার দিকে থাকুক। গড়ার দিকে আপনি আপনার শক্তিকে ক্ষয় করুন, আপনি আপনার জীবন সত্তাকে ক্ষয় করুন, আপনি আপনার ও শক্তিকে ঊর্জাকে ক্ষয় করুন, কিন্তু কখনোই ভাঙার জন্য কোনো কিছু। আপনি একটা বাড়ি তৈরি করতে গিয়ে আপনি বাড়ি তৈরির দিকে নজর দিন, বাড়িটা ভাঙার জন্য আপনাকে নজর দিতে হবে না, বা নজর দেওয়া উচিত নয় বলে জীবনের মতামত। এবং জীবন পর্ব আপনাকে সেটাই শেখায়। আমরা হয়তো ভাঙার দিকে অনেক বেশি জোর দিই সবসময়, যার মানে ভাঙাটা এমনিই হয়ে যায়। ভাঙার দিকে ক্ষয় করা বা শক্তি ক্ষয় করা কখনো উচিত নয়। সবসময় চেষ্টা করবেন গড়ার দিকে করা। সেরকমই একটা জীবন পর্বে আমরা দেখতে পারবো এখানে। এখানে আমরা ৩-৪ জনের কথা বলতে পারবো, এবং দেখবো যে এই যে নগর লক্ষ্মী কবিতাটা আমরা আলোচনা করব, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন যে বৌদ্ধের ভিক্ষুক, একজন ভিক্ষুক, একজন সাধারণ মানুষ কিভাবে পুরো নগরকে খাওয়ানোর দায়ভার নিয়ে নিচ্ছে, সেই গল্পটাই আমরা এখানে দেখার চেষ্টা করব কবিতার মাধ্যমে। ঠিক আছে, একটু দেখবো, খুব সুন্দর কবিতা, আপনার পড়ে খুব ভালো লাগবে। এবং তার সাথে সাথে আরো একটা টপিক আলোচনা করব ছোট্ট দেখে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদ্ধ ভিক্ষুকের উপরে ডিপেন্ড করে একটা বিষয়, যে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে মানুষের মানবতাই হয়তো সমস্ত কিছু। মানুষের ইচ্ছা শক্তিই হয়তো সর্বকিছু। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি হয়তো সত্যিই একটা রাজ্যকে জয় করতে পারেন। ঠিক আছে? আর যদি ইচ্ছে না থাকে, তাহলে হয়তো কোনো কিছুই হয় না। এটা হয়তো তারও উদাহরণ, এবং মানুষের মনের সংকীর্ণতার উদাহরণ। আপনি এবং কার সাথে যাবেন সেটা এই উদাহরণ বা এই কবিতায় ফুটে ওঠে। অনেকটা কথা বললাম, এবার চলে যাই টপিকে। নগরলক্ষ্মী লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমরা এখানটা একটু বৃহৎ আকারে পাবো। এবং মনে রাখবেন, আমাদের যে এই কবিতাটি রয়েছে, এটির কাব্যগ্রন্থ কথা এবং কাহিনী থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থ বলতে আপনার মূলত ভাবে আমরা পাতার সংখ্যা কত? আচ্ছা ৭, এটা ৮। আচ্ছা, এখান থেকে শুরু হবে, পাতাটা এদিক ওদিক হয়েছে, আমি একটু মিলিয়ে দেখে নিই। হ্যাঁ? আগেরটা পড়ে গেছে, পরেরটা, এটা আমাদের ১ নম্বর পাতা, কেউ ভুল করবেন না, আমি যখন পড়াবো আপনারা বুঝতেই পারবেন। এটা হচ্ছে ২ নম্বরের পাতা, এটা ৮ নম্বর, নিচে দেখে আপনি বুঝতে পারবেন। একটু সিকোয়েন্স মেনটেনে একটু সমস্যা হয়েছে, এটা কথা এবং কাহিনী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং আমরা কিছু অঞ্চলের নাম মনে রাখবো, এবং আমরা যিনি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য নগর লক্ষ্মীর কথা মনে রাখবো। কি বলছে দেখো, দুর্ভিক্ষ সাবুশ্রী পুরী,
যবে, যখন। কোথায় দুর্ভিক্ষ লেগেছে? শ্রাবস্ত্রীপুরীতে, শ্রাবস্তিপুরে বা পুরীতে। ঠিক আছে? জাগিয়া উঠিল হাহারবে, সমস্ত কিছু জেগে উঠেছে হাহাকারে, কারণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ কি জিনিস? যেখানে সাধারণ মানুষ তার বেসিক নুন ভাতটুকুও পায় না, যেখানে খাওয়ার অনটন। এবং শুধু একজন মানুষের জন্য নয়, সারা দেশ জুড়ে সেরকম অবস্থা আমাদের দেখা যায়। আমরা তো 50-এর মন্বন্তরের কথা অনেকেই জানি। ব্যাপারটা হচ্ছে সেরকম, যেখানে এক রাশ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতির ব্যাখ্যা করছেন। বুদ্ধ নিজ ভক্তগণে শুনালেন জনজনে, শুধালেন জনজনে। শুধালেন অর্থাৎ হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করলেন। ঠিক আছে? জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করলেন? বুদ্ধ। কাকে জিজ্ঞেস করলেন? তাদের ভক্তগণকে। এখানে আমরা তিনজন ভক্তগণের কথা পাবো, চারজন মূলত পাবো। তিনজন এরকম পাবো যেই ভক্তরা নিজেদের ভক্ত বলে প্রতিপন্ন করলেও তারা পরবর্তী সময় সেই ভক্তের জায়গাটাকে রক্ষা করতে পারেনি। তার মধ্যে দেখো রত্নাকর শেঠকে পাবো, তার মধ্যে আমরা জয়সেনকে পাবো, এবং তার সাথে সাথে নিচে আমরা ধর্মপালকে পাবো। ঠিক আছে? এই তিনজনকে আমরা পাবো, এবং শেষেও একজনকে পাবো যিনি কিনা এর জন্য, কার্যের জন্য রাজি হয়েছিলেন। ঠিক আছে? একটু আগে থেকে বললাম। দেখো, শুধালেন জনে জনে, জিজ্ঞেস করলেন প্রত্যেকে, ক্ষুধিতেরে অন্ন দান সেবা, তোমরা লইবে বলো কেবা। তোমরা কে নিতে চাইছো ক্ষুধিতের অর্থাৎ ক্ষুধার্থের অন্ন দানের সেবা ধর্ম কে নিতে চাইছো? আমরা জানি যে বুদ্ধ একজন মহান মানুষ ছিলেন, এবং তার কিছু ভক্ত থাকবে, সেটা স্বাভাবিক। তারা বুদ্ধের অনুকরণে চলবেন, সেটাও স্বাভাবিক। বুদ্ধ তো নিজে গৃহত্যাগ করেছিলেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে চেষ্টা করেছিলেন, এবং বোধিসত্ত্ব লাভ করেছিলেন, বোধি লাভ করেছিলেন, তোমরা সকলেই জানো। তো সেখানে দাঁড়িয়ে তিনি তার ভক্তদের প্রতিপন্ন করছেন এবং জিজ্ঞাসা করছেন যে শ্রাবস্তী পুরীতে দুর্ভিক্ষ লেগেছে, অর্থাৎ মানুষ না খেতে পেয়ে হাহাকারে মেতেছে। তো সেখানে দাঁড়িয়ে কিভাবে তাদের সাহায্য করা যায়, তাদের অন্ন সংস্থানের ব্যবস্থা করতে হবে, তোমরা কে এই কাজে এগিয়ে আসতে চাইছো? দেখো, তিনজন ভক্তকে আমরা পাবো। কাকে কাকে পাচ্ছি আমরা একটু লিখে দিই বড় করে। রত্নাকর শেঠকে পাবো, এই পাতায় দাঁড়িয়ে রত্নাকর শেঠকে পাচ্ছি। দুই পাচ্ছি আমরা জয়সেনকে, এবং তিন পাচ্ছি হচ্ছে গিয়ে আমরা ধর্মপালকে। কেন লিখছি আমি একটু বলবো, যে কাদের কি কি সমস্যার কারণে তারা অন্নদান করতে পারবেন না শ্রাবস্ত্রীপুরীর মানুষজনকে, সেটা আমরা পাশে পাশে লিখে দেব, কারণ তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। শুনি তাহা রত্নাকর শেঠ। রত্নাকর শেঠ কি বলছে দেখো, কহিল সে করজোড়ে, কর জোর করে অর্থাৎ হাত জোর করে, বা হচ্ছে গিয়ে আমরা হাত জোর করে এভাবে বলি না, করজোড়ে আমরা প্রার্থনা করি। তো ক্ষুধার্থ বিশালপুরী, এই বিশালপুরী বিশাল ক্ষুধার্থ, এ ক্ষুধা মিটাইবো আমি, এ ক্ষমতা নাই স্বামী। বলছেন, স্বামী বলে তাকে অভ্যর্থনা করছেন বা অ্যাড্রেস করছেন, আমরা বলতে পারি। বুদ্ধকে বলছেন রত্নাকর শেঠ, কি কারণে নেই? যে আমার এই সক্ষমতা নেই যে এত বড় ক্ষুধার্ত বুড়িকে আমি খাদ্য দিতে পারি। এই তিনি বললেন। কি বললেন তাহলে? ক্ষুধার্ত বুড়িকে খাদ্য দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ কি? তার ক্ষমতা নেই, এটাই তিনি বলছেন। আমি শুধু লিখলাম ক্ষমতা নেই, মনে রাখবে, আসতে পারে। ঠিক আছে? কহিল সামন্ত জয়সেন। জয়সেন কি ছিলেন আমরা একটু নিচে লিখে নেব। জয়সেন কিন্তু সামন্ত ছিলেন, এবং তিনি কি বলছেন সেটা আমরা মনে রাখবো, কেন তিনি খাদ্য দিতে পারলেন না। ঠিক আছে? তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে, রক্ত দিয়ে হতো কোনো কাজ, মোর ঘরে অন্ন কোথা আজ। তিনি বলছেন তার ঘরে অন্ন নেই, তার ঘরে অন্ন নেই। লাইনগুলো মনে রাখবে, খুব সুন্দর কবিতা, এমনি মনে থাকবে, দু একবার পড়লেই মনে থাকবে, কিন্তু গল্প আকারে মনে রাখলে বিষয়টা ইজি হবে। যেমন রত্নাকর শেঠ কি বলেছিলেন, তার ক্ষমতা নেই তিনি এত বড় ক্ষুধার্ত বুড়িকে যে খাওয়াবেন। তিনি তারপর কি দেখলেন, সামন্ত জয়সেন। সামন্ত কথাটা আলাদা লিখলাম এ কারণেই, যাতে মনে থাকে তোমাদের যে সামন্ত, আমাদের জয়সেন কি ছিলেন, তিনি কিন্তু একজন সামন্ত ছিলেন। ঠিক আছে? কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিয়াছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে, রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কথা আজ। এ কথা তিনি বলছেন। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল। ধর্মপাল তারপর নিঃশ্বাস নিয়ে কি বলছে দেখো, কি কব এত দগ্ধ ভাল, এমন দগ্ধ ভাল। ভাল কথার অর্থ কপাল, এত খারাপ কপাল। দগ্ধ, দগ্ধ মানে হচ্ছে গিয়ে পুড়ে গিয়ে, দেখবে আমরা বলি না দগ্ধ ঘা, বিষয়টা হচ্ছে সেরকম। পুড়ে গিয়ে যেরকম ঘা, বা যে দগ্ধতার সাথে গিজগিজ করছে এরকম একটা ঘা, এমন করুণ অবস্থা তার, সে কথা ব্যক্ত করতে তিনি বলছেন এতই খারাপ কপাল। এ কথা। আমার সোনার ক্ষেত্র, সুচিছে আজন্মা প্রেত।
রাজকর জোগানো কঠিন, হয়েছে অক্ষম দিনহীন। সে রাজকর জোগাতে পারছে না, রাজকর জোগাতে পারছে না। কেন পারছে না? বলছে সে আমাদের যেখানে ক্ষেত করছেন তিনি, সে ক্ষেতই নাকি তাদের অসুবিধার কারণ হয়ে গেছে, এবং সেই সোনার ক্ষেতে এখন আর তেমন ভাবে ফসল দেখা যাচ্ছে না, বা সে তার সাহায্যে রাজকর সম্পূর্ণ করে দিতে পারছেন না। সে কি করে অন্ন দেবেন ক্ষুধার্তকে? কি করে সম্ভব অন্ন দেওয়া? তারপরে দেখো কি বলছে, রহে সবে মুখে মুখে চাহি, সকলে সবার মুখের দিকে চেয়ে রয়েছেন, কাহারও উত্তর কিছু নাহি। কারোর মুখে কোনো উত্তর নেই, নির্বাক, কোনো কথা নেই। সে সভা ঘরে ব্যথিত নগর পড়ে, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটে। সেই ব্যথিত নগর তলের কথা শুনে সে যখন বসে রয়েছেন বুদ্ধ, তখন তার চোখের মধ্যে আমরা দগ্ধ তাকে, খারাপ লাগা তাকে, বা তার মনের অন্তর্দৃষ্টিকে তার চোখের মধ্যে প্রস্ফুটিত হতে দেখছি। কিরকম দেখছি? সন্ধ্যা তারার সম। সন্ধ্যা তারা হচ্ছে গিয়ে শুক তারার মতো উজ্জ্বল দেখা যাচ্ছে, যে প্রস্ফুটিত সব সময় এবং নিজের স্থানে কিন্তু অবিচল, এরকম একটা জায়গা থেকে তার আঁখিগুলো কিন্তু সেরূপ ভঙ্গি করে রয়েছে। তাহলে তিনজনকে পেয়েছি, রত্নাকর শেঠকে পেয়েছি, জয়সেনকে পেয়েছি, ধর্মপাল পেয়েছি। রত্নাকর সেন কেন দিতে পারেননি, শেঠ দিতে পারেননি? তিনি বলছেন তার খাওয়ানোর, এত বড় ক্ষুধার্ত পরীকে খাওয়ানোর তার সামর্থ্য নেই। জয়সেন সামন্ত কি বলছেন? তার ঘরে কিন্তু অন্ন নেই আজ। এবং তৃতীয় জন অর্থাৎ ধর্মপাল বলছেন তার ক্ষেত এমনই শুষ্ক, সোনার ক্ষেত এমনই শুষ্কতা প্রাপ্ত বা আজন্মা হয়েছে, যে সেখানে দাঁড়িয়ে সে কিন্তু রাজকরই প্রদান করতে পারছে না, সেখানে খাওয়াবেন কি করে? তাই শুনে কি হয়েছে, সেই সভাতল কিন্তু শান্ত হয়ে গেছে, এবং বুদ্ধের আখিতে আমরা সুখ তারা সম সেখানে কিন্তু দুঃখ বা করুণতার ছবি কিন্তু আমরা প্রস্ফুটিত হতে দেখতে পাচ্ছি। পরের পেজে আমরা যাব। কি বলছে দেখো, তখন উঠিল ধীরে ধীরে, রক্ত ভালো লাজো নম্র শিরে। সকলে লজ্জার সাথে উঠে দাঁড়ালো, তার নত মস্তিষ্কে, কারণ তারা দায়ভার নিতে পারছে না। এরকম অনাথ পিণ্ড সুতা, বেদনার অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণু লয়ে, বুদ্ধের চরণ রেণু অর্থাৎ পাধুলি বলতে পারো নিয়ে, মধুর কণ্ঠে কহিল বিনয়ে, কে অনাথ পিণ্ড সুতা কিন্তু বলছিলেন। ভিক্ষুণীর অধম সুপ্রিয়া, বলছে সুপ্রিয়া কি বলছে, তব আজ্ঞা লইয়া বহিয়া কাঁদে যারা খাদ্য হারা, আমার সন্তান তারা। নগরীতে অন্ন বিলাইবার আমি আজই লইলাম ভার। এই ভার কে নিল? সুপ্রিয়া নিল। সে কিন্তু অনাথপিণ্ড সুতা। ঠিক আছে, কে নিয়েছিল সেটা মনে রাখবে। তিনিও কিন্তু বুদ্ধের এক প্রকার ভক্ত বলতে পারো। সে কিন্তু বুদ্ধকে বুদ্ধর পদধূলি নিয়ে সে কাজে কিন্তু কাজ গ্রহণ করেছিল, বা এ দায়িত্ব গ্রহণ করেছিল, এবং কিভাবে চলবে সে কথা অনেকে জিজ্ঞেস করাতে সে নিজের বক্তব্য কিন্তু রাখছেন। দেখো, বিস্ময় মানিল সবে শুনি, সকলে বিস্ময় হয়ে গেল কথা শুনে। ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, তুমি তো ভিক্ষু কন্যা, তুমি তো ভিক্ষুণী, তুমি তো ভিক্ষা করো। ইনি একজন সুপ্রিয়া নামে তোমরা বুঝতে পারছো, ইনি একজন মহিলা, এবং তিনি কিন্তু ভিক্ষুণী কন্যা। কি বলছে দেখো, কোন অহংকারে মাতি, কোন অহংকারে মেতে লইলে মস্তক পাতে এহেন গুরুভাজ। কি আছে তোমার কহ আজ? কি আছে তোমার যে তুমি এহেন গুরুভার নিয়ে নিলে? একটা নগরীকে ক্ষুধার্ত নগরীকে বা পুরীকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে নিলে। কে করছেন? যারা সভাতে উপস্থিত ছিলেন তারা সকলে করছেন, অর্থাৎ রত্নাকর শেঠ, জয়সেন এবং ধর্মপালের মতো মানুষজন কিন্তু তার প্রতি প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছে। কি বলছে, কহিল সবে নমি সবা কাছে, সকলকে নমস্কার করে বললেন তিনি, শুধু এই ভিক্ষা পাত্র আছে। কি আছে তার কাছে? কেবলমাত্র তার কাছে ভিক্ষা পাত্র আছে, কারণ সে ভিক্ষুণী। তার নাম কি? তার নাম সুপ্রিয়া। ঠিক আছে, আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে, আমি দিনহীন এবং অক্ষম সবার থেকে, তাই তোমাদের পাবো দেওয়া, তাই তোমাদের দয়া আমি পাবো। প্রভু আজ্ঞা হইবে বিজয়া, যদি প্রভার আজ্ঞা হয় তাহলে তিনি এ কাজে কিন্তু বিজয়া হবেন, অর্থাৎ বিজয়ী প্রাপ্ত হবেন। কি বলছে দেখো তারপরে, আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে। আমার নিজের ভান্ডার রয়েছে তোমাদের সবাকার ঘরে ঘরে। ভীষণ সুন্দর একটা লাইন এবং বিশ্লেষণযোগ্য একটি লাইন। কিভাবে তোমাদের হঠাৎ করে মনে হতে পারে তিনি তো ভিক্ষুণী? ধরো আমি ভিক্ষুণী, ঠিক আছে, এবং তোমরা সকলে সামনে রয়েছো। আমি যেহেতু ভিক্ষুণী, আমার কাজ যেহেতু ভিক্ষা করা, তার মানে আমি সকলের দ্বারে গিয়ে যদি দাঁড়াই, সকলে আমাকে কিছু না কিছু দান করবে, এবং তাদের সামর্থ্য অনুসারে দান করবে। তাতে আমার ভিক্ষা পাত্র যতটুকু পূর্ণ হবে, সেই সকল পাত্রতা আমার জন্য কেবল যথেষ্ট নয়, মানে আমার থেকে ঊর্ধ্বে গিয়ে আরো কোনো ব্যক্তি হয়তো প্রাপ্ত হতে পারে, যখন আমরা জানবো যে সেই ভিক্ষা পাত্র থেকে আরো 10 জন খাবে। তাহলে কি হলো, আমার কর্মের দ্বারা বা আমার ভিক্ষা পাত্রের দ্বারা অন্য সকলকে খাওয়ানো কিন্তু সম্ভব হচ্ছে। খুবই সুন্দর লাইন, যদি তুমি অবজর্ভ করতে পারো।
আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে। তার মানে আমি যেই ভান্ডের মধ্যে যেই অন্ন বস্ত্র হোয়াট এভার ইট বি, যা কিছুই হোক না কেন নিই, সেটা তো আমি তাদের কাছ থেকেই পারো যারা তা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বা যাদের কাছে আমি ভিক্ষা করতে যাব সেই ব্যক্তির কাছে। তার মানে কি হলো, যে আমার ভান্ডার কিন্তু তাদের ঘরে সবাকার ঘরে ভরে ভরে রয়েছে, সেখান থেকেই পাবো। সেই সাহায্যেই কিন্তু সেই গুরুদায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে তিনি মনে করছেন। এবং যদি প্রভু আজ্ঞা দেন তাহলেই তিনি বিজয়ী হবে বলে তিনি মনে করছেন, অর্থাৎ বিজয়া কিন্তু মনে করছে। বলছে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। যদি তোমরা চাও এই পাত্র কিন্তু অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, অর্থাৎ পৃথিবীকে আমি ভিক্ষা অন্নেই বাঁচাবো। মিটাইবো দুর্ভিক্ষ ক্ষুধা, এবং দুর্ভিক্ষের এই ক্ষুধা, এই জ্বালা এবং যন্ত্রণা, এই খাবারের অনটন, এটা কিন্তু সে তার ভিক্ষা পাত্র দিয়ে সে কিন্তু সম্পূর্ণ করবেন। আশা করছি কবিতাটা ভীষণ ভালো লেগেছে প্রত্যেককে, কারণ আমারও ভীষণ পছন্দের একটি কবিতা। চেষ্টা করব পরের দিন থেকে 3টে কবিতা নিয়ে আসার, কারণ হচ্ছে যে খুব সুন্দর এবং ছোট ছোট, খুবই অল্প সময় হয়ে যাচ্ছে কবিতাগুলো। তো তোমরা চেষ্টা করবে এই বইটাকে হয় কিনে নেবার, নইলে পিডিএফ আকারে নিজের কাছে রাখার। কেবলমাত্র বই ছাড়া সম্পূর্ণ নয় পড়াশোনা, আমি তোমাদের এটুকুনি বলতে পারি। আমার কাছে পিডিএফ হিসাবে ছিল, দেখো, বইটির নাম হচ্ছে সাহিত্য সম্ভার বাংলা দ্বিতীয় ভাষা। যারা এখনো পর্যন্ত নেওনি বা পিডিএফ করনি, তারা অবশ্যই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই বইটি কিন্তু ডাউনলোড করে নেবে, এবং সেটা কিন্তু অবশ্যই পিডিএফ আকারে নিজের কাছে রাখবে। ফোন আমরা যতই ব্যবহার করি না কেন, বিশ্বাস করা, হার্ড কপি একটা প্রয়োজন হয়। এবং যেহেতু তোমরা সবাই এখনকার দিনে দাঁড়িয়ে আমরা ব্লগ বা রিলস দেখতে ব্যস্ত থাকি এবং অনেক বেশি এর মধ্যে ইনভলভ থাকি, সেটাকে না এই ভিডিওর মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করো। মানে আমরা কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় সরে গিয়ে সেটাকে রিপ্লেস বলতে বোঝো বিষয়টাকে, কোনো একজন মানুষের পরিবর্তে কোনো একজন মানুষকে আনা, যেটাকে রিপ্লেস বলা হয়, কাজের জগতে খুব হয়ে থাকে। সেরকমই রিপ্লেস করার চেষ্টা করো অন্তত এই 7টা দিন, যতদিন তোমার হাতে সময় আছে। আমি এখন বলবো যে 7টা দিন সময় নেই আমাদের কাছে পুরোপুরি ভাবে, কারণ অলরেডি আজকে মনে হয় 12 কি 13 তারিখ হয়ে গেছে। তো মানে যে মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের রেকর্ড করে দিচ্ছি ক্লাসটা, আশা করছি তোমাদের কাছে এই কবিতা দুটো ক্লিয়ার এবং সম্পূর্ণ জলের মতো দুটো কবিতা। চেষ্টা করবে যে বুঝে পড়ার এবং আত্মস্থ করার। এখান থেকে তাহলে কি মনে রাখবে, নগর লক্ষ্মী কবিতাটি আমাদের কে লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, এবং কাব্য কাহিনী থেকে এর উৎস অর্থাৎ, এবং এটি আমাদের দ্বিতীয় পেজ, এবং পেজের উপর দেখো নাম্বারিং করা আছে, এটা আমাদের প্রথম পেজ। দুর্ভিক্ষ কোথায় দেখা গেছে এবং কার সম্পর্কে কথা বলা হচ্ছে, মূলত ভাবে বুদ্ধের সম্পর্কে কথা বলা হচ্ছে। এবং সাবস্ত্রী পুরীতে কিন্তু দুর্ভিক্ষ হয়েছে বলে তিনি জানাচ্ছেন। এখানে 3জন ভক্তের কাছে তিনি নিয়ে এসেছিলেন তাদের সভাসদে, এবং তাদের সাথে ভিক্ষা অন্নের জন্য সভাসদদের সাথে আলোচনা করেন। তাদের মধ্যে 3জন ব্যক্তিকে আমরা পাই, একজন রত্নাকর শেঠ, দ্বিতীয়জন জয়সেন এবং তৃতীয়জন ধর্মপাল। রত্নাকর শেঠ ক্ষুধার্ত পুরীকে খাবার দিতে পারবেন না, তার কারণ সক্ষমতা নেই। যদি তার পক্ষে এই বিশাল পুরীকে তার মেটাইবার ক্ষমতা নেই, এটুকুনি তিনি জানিয়েছেন। এবং দ্বিতীয়জন সামন্ত জয়সেন জানাচ্ছেন যে তার ঘরে কিন্তু অন্ন নেই। যদি তার রক্ত দিয়ে সেটা সম্ভব হতো, বুক চিরে রক্ত দিয়ে, তাহলে হয়তো তিনি সেটা করতে পারতেন, কিন্তু তার সেই সামর্থ্য নেই যে এই বিশাল পুরীকে তিনি খাওয়াবেন। তৃতীয়জন যিনি আছেন তিনি ধর্মপাল, বলছেন যে তিনি এই রাজকরই যোগাতে পারছেন না, কি করে ভিক্ষা অন্ন যোগাবেন। এবং যিনি অন্নের দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু আমাদের ভিক্ষুণী সুপ্রিয়া। তিনি কিন্তু বলেছিলেন যে কিভাবে খাওয়াবেন, তার জন্য তাকে ভীষণ লাঞ্ছনা শুনতে হয়, অর্থাৎ গঞ্জনা লাঞ্ছনা শুনতে হয়, যে এত বড় দায়িত্ব একজন ভিক্ষুণী মেয়ে হিসাবে তুমি কিভাবে নিচ্ছ। সুপ্রিয়া কিন্তু বলেছিল যে তাদের ঘরেই কিন্তু তার ভিক্ষা অন্নের অক্ষয় হবার জোগাড় কিন্তু তাদের ঘরে কিন্তু ভরে ভরে রয়েছে, এবং প্রভু যদি সেটা আজ্ঞা দেন তাহলে কিন্তু সে কাজে তিনি বিজয়ী হবেন। তো এইটুকুনি তোমাদের মনে রাখার বিষয় কবিতা থেকে। এবং যদি কবিতা তেমন ভাবে মনে রাখার কিছু বিষয় নেই, গল্প আকারে মনে রাখবেন কোথা থেকে নেওয়া হয়েছে, কে লিখছেন। এবং যদি কবিতা মূলত ভাবে আমাদের জীবনে নতুন কিছু সূচনা বা আহ নতুন কিছু দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন করে জীবনকে শুরু করার একটা প্রেক্ষাপটই বলতে পারেন, ঠিক আছে। প্রত্যেক মুহূর্তে এই জীবনকে আমরা শুরু করতে পারি, সেরকমই একটা অন্ধকারাচ্ছন্ন জীবনের মধ্যে একটা নতুন কিছু সূত্রপাতই হচ্ছে আমাদের জ্যোতি কবিতার অন্তর্ভুক্ত বিষয়। চেষ্টা করবেন 2-3 বার করে কবিতাগুলো পড়ার, কারণ বুঝে যখন পড়বেন তখন দেখবেন লাইনগুলোর সাথে সাথে আপনি, যদি আপনাকে মোটামুটি ভাবে তুলেই দিয়ে দেয় কোনো কিছু শূন্যস্থান পূরণ হিসাবে, আপনি দেখবেন ধারণা বশত সেটা কিন্তু বোঝাতে পারেন। অন্তর্নিহিত বিষয় মনে রাখবেন, কারণ যদি শর্ট কোয়েশ্চেনে দেওয়া হয় তাহলে যেন আপনি সেটার উত্তর করতে পারেন। খুঁটিয়ে পড়বেন, কোনো জায়গা যেন ছাড় না যায়। এতগুলো কবিতা অবশ্যই মুখস্থ করা সম্ভব না, তবে রেগুলারের সাথে রেগুলার, মানে ধরুন আপনার পড়ার দৃষ্টিভঙ্গি কিরকম হওয়া উচিত আমি বলছি। আপনি ধরুন কোনো দুটো কবিতাকে পড়েছেন, পরের দিন একটি গল্পকে পড়বেন। চেষ্টা করবেন ওই দুটো কবিতাকে ইনক্লুড করে তৃতীয় দিনে ওই গল্পটিকে পড়া।
মানে আপনার সাথে সাথে পড়ার সাথে সাথে আপনি প্রথম দিন একটি গল্প পড়লেন, খুব ভালো কথা। তারপরের দিন আরো একটি কবিতা পড়লেন, একটি গল্প পড়লেন, তার মানে এই দুটো আপনার দেখার বিষয়। তৃতীয় দিন একটি দুটি হয়তো দুটি কবিতা পড়েছেন, একটি গল্প পড়েছিলেন আগের দিন, একটি কবিতা পড়েছিলেন আগের দিন। আপনার মনে হতে পারে এটা বিশাল কঠিন বিষয়, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে যাবে। পারলে টেক্সটটাকে রিডিং দেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনি বইয়ে বা খাতায় যেটুকুনি দাগিয়েছেন বা যেটুকুনি আপনার মনে হচ্ছে সেই কোয়েশ্চেন গুলো দিয়ে সলভ করা সম্ভব সেই প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করবেন। এছাড়া কিন্তু সিলেবাস কমপ্লিট করা একটু ইম্পসিবল কিন্তু হতে পারে, ঠিক আছে? তো আশা করছি এই অবধি সকলে বুঝতে পেরেছেন। এটা আমাদের টেলিগ্রামের লিঙ্ক। আপনারা চাইলে এতে যুক্ত হতে পারেন নিজেদের আরো একটু বেশি ভ্যালুড করার জন্য, ব্যাকরণগত দিক থেকে, বাংলাগত দিক থেকে বা অন্যান্য বিষয়ের দিক থেকে। আর এছাড়াও আমরা পিএসসি ক্লাস কিছুদিন পর থেকে শুরু করব। আর সে বিষয়টা অন্য একদিন প্রেক্ষাপটে একটা ভিডিও করে আপনাদের সাথে আলোচনা করব। তো সকলে যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আমি এটুকুনি বলবো অবশ্যই ক্লাসকে ফলো করবেন। কতটা হেল্প হলো আপনাদের অবশ্যই জানাবেন, কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আজকের ক্লাস এই অবধি থাকবে। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। বি ইয়োরসেলফ বা নন্দিতা ঘোষ। মনে রাখবেন আমাদের ক্লাস কিন্তু প্রত্যেকদিন হয়, অর্থাৎ প্রত্যেকদিন দুপুর 2টোর সময় বা প্রত্যহ দুপুর 2টোর সময় আপনাদের ক্লাস আপলোড হয়। 4 দিন আমরা এখানে বাংলা ক্লাস নিয়ে থাকি, অর্থাৎ এসএলএসটি বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা এবং আমাদের বাংলা গ্রামারের ক্লাস, এবং 2 দিন আমরা কিন্তু সিডিপি ক্লাস নিয়ে থাকি। অবশ্যই ফলো করবেন। চ্যানেলটি কোনো ধরনের ব্যক্তিগত বাণিজ্যিক উদ্দেশ্যে বা অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা নয়। সরাসরিভাবে অ্যাসপিরেন্টদের সাথে যুক্ত হওয়া বা সরাসরিভাবে আমার স্টুডেন্টদের সাথে কোথাও গিয়ে যুক্ত হওয়ার জন্য আমার এই চ্যানেলটা নিজের স্বার্থে তৈরি করা বা নিজের জন্য তৈরি করা, এটুকুনি বলতে পারেন। আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে, এবং আহ দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। তো আজকে ক্লাস এই অবধি।